প্রিয় পাঠক বন্ধুরা, পরবর্তী গল্প পেতে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। বিয়ের আগে নিজের বাড়ির চেনা আঙিনায় আজ কয়েকদিন পর পা রেখেছে আনভির, যেখানে সে আর তার খালামণি থাকতেন। এই বাড়ি, এই দেওয়াল সবকিছুর সাথেই জড়িয়ে আছে ওর আর খালামণির অসংখ্য স্মৃতি। কিছু দরকারি জিনিসপত্র নেওয়ার অজুহাতে আজ এখানে আসার অনুমতি মিলেছে ওয়াহেজের কাছ থেকে। তবে ওয়াহেজ নিজে আনভিরকে নিয়ে আসার ফুরসত পায়নি। নিজে কোনো এক অজানা ব্যস্ততায় আটকে গিয়ে আনভিরকে পাঠিয়ে দিয়েছে বাড়ির গাড়িতে। আনভিরকে নিজের কাছে পেয়ে খালামণি আনন্দরা আর বাত মানছে না। মেয়েটা কতদিন পর এসেছে, তাই হরেক রকম রান্না আয়োজন তুমুল ব্যস্ত হয়ে পড়েছে তিনি। আনভির বারবার বারণ করেছে এত সব ঝাঁকি পোহাতে, কিন্তু কোনো কে শোনে কার কথা। আদরের ভাগ্নির জন্য এই ব্যস্ততা এক প্রকার উৎসব। নিজের পুরনো ঘরটার দরজায় এসে থামকে দাঁড়ায় আনভির। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অজান্তেই। মনে হচ্ছে এক যুগ পর নিজের একান্তই আশ্রয় ফিরেছে সে। ঘরের প্রতিটি কোণায় ঠিক আগের মতোই পরিপাটি, একটু সুতো এদিক থেকে ওদিক হয়নি। গায়ের বেখেয়ালটা খুলে রেখে সোজাসুজি ওয়াশরুমে চলে যায় সে। চোখে মুখে পানির শীতল ঝাপটা দিয়ে শান্তির ধুয়ে যখন বেরিয়ে আসে, ঠিক তখন স্তব্ধতা ভেঙে কেঁপে ওঠে বিছানার পড়ে থাকা ওর ফোনটা। স্ক্রিনে জল করছে অহেজের নাম। আনভি ভ্রি কুঁচকে যায়। মানুষটা এই নিখোঁজ, মিথ্যা আধিক্যতা দেখে সে বারবার তাজ্জব বনে যায়। কি অবলিয়ন, কত সুন্দর করেই না অভিনয় করতে পারে লোকটা। আনভিরের বিস্ময়ও ক্ষণে ক্ষণে রূপ নেয় তিক্ততায়। প্রথম দুইবার ফোনটা বাজতে দেয় সে, ধরার কোনো তাগিদ অনুভব করে না। তবে তৃতীয়বার বেজে উঠতেই এক প্রকার বাধা হয়েই রিসিভ করে। ওপাশ থেকে ওয়াহেজের সুমিষ্টি গলা ভেসে আসে। সালাম দিয়ে ভাবি রসিকতা সুরেই বলে, আসসালামু আলাইকুম। কি অবস্থা বেগম সাহেবা? সহি সালামতে পৌঁছে গেছেন তো? সালামের উত্তর দিয়ে আনভির যথাসম্ভব শান্ত নির্বিকার গলায় বলে, ওয়ালাইকুম আসসালাম। জি, এসে গেছি। আপনি কি করছেন? দুপুরে খাওয়া দাওয়া শেষ? জি হ্যাঁ, এই মাত্রই খেয়ে উঠলাম। তুমি খেয়ে নিয়েছো তো? গত রাতে বলেছিলে অনেক কষ্ট হয়েছে। এখন শরীর ঠিক আছে তো, নাকি আবার জ্বর টর বাঁধিয়ে বসেছে? এই শুনে আনভির একটা দীর্ঘশ্বাস ছাড়ে। নিজের বিরক্তটা সযত্নে লুকিয়ে বলে, না খাইনি, একটু পর খাবো। আর শরীর ঠিক ঠিক থেকে কি হবে শুনি? আপনি তো এক নির্লজ্জ পুরুষ। কাছে পেলে আবারও তো অসুস্থ করে দেবেন। অহেজ শব্দ করে হেসে ওঠে। ওপাশে বলে ওঠে, আরে এরকম একটু আধু অসুস্থতা তো জায়েজ আছে, কোনো সমস্যা নেই। আনভির আর এই প্রহসন বাড়াতে চায় না, তাই শুকনো গলায় বলে, আচ্ছা আমি তাহলে রাখি। খালামণি খাবারের জন্য ডাকছে, বাড়ি ফেরার সময় ফোন দেব। আচ্ছা রাখো। আর আসরের আগেই বাড়ি চলে এসো, ড্রাইভার চলে যাবে। আচ্ছা। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কলটা কেটেই ফোনটা সজোরে বিছানার ওপর ছুঁড়ে মারে আনভির। বুকের ভেতর জমে থাকা রাগ আর বিরক্তটা একসঙ্গে দলা পাকিয়ে উঠেছে। অত্যন্ত তিক্ত স্বরে বিড়বিড় করে সে, যত সব মিথ্যে আধিক্যতা। ফোনটা হাত থেকে নামিয়ে রেখে আনভির এগিয়ে যায় আলমারির দিকে। অত্যন্ত শান্তপণে সেখান থেকে বের করে আনে সযত্নে লুকিয়ে রাখা কিছু ফাইল। এই জীর্ণ ফাইলগুলো প্রতিটি পৃষ্ঠায় চাপা পড়ে আছে তার জন্মদাতা বাবার জঘন্য সব কুকীর্তির অকাট্য প্রমাণ। আনভির দীর্ঘদিন ধরেই লোকচক্ষুর আড়ালে বাবার প্রতিটি পদক্ষেপের ওপর নজর রাখছে। সে মনে প্রাণে চায় তার বাবার তার প্রাপ্য শাস্তিটুকু পাক। মানুষ হিসেবে তিনি যে কতটা নিকৃষ্ট তার আনভিরের চেয়েও ভালো আর কেউ জানে না। আনভির মনে পড়ে যায় তার জন্মের তিক্তর ইতিহাস। তার বাবা আর মায়ের বিষয়টা হয়েছিল তীব্র ভালোবাসার টানে। বোকা যুবক বাবা চাকরি পাওয়ার 7 মাসের মাথাতেই পৃথিবীর আসে আনভির। কিন্তু জন্মের ঠিক 10 দিন পর তার মায়ের সামনে উন্মোচিত হয় এক
নিরুদানুন সত্য তার বাবা নিজে বসের মেয়েকে, অর্থাৎ সারার মাকে নিয়ে বিয়ে করেছে। সে চরম মুহূর্তে তাদের সাথে সমগ্র যোগাযোগ পর্যন্ত বন্ধ করে দেয় তার বাবা। প্রতারণা আর অসহায়ত্ব ভার সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় আনভীরের মা। এই মর্মান্তিক ঘটনার পর বাবা তথাধিক বিবেক হয়তো কিছুটা জাগ্রত হয়। আনভীর সমস্ত দায়িত্ব তিনি তুলে দেন তার খালামুনির হাতে। শুধু প্রতি মাসে খরচের টাকাটা পাঠিয়ে নিজের দায় সরেন। আর খালামুনি আনভীরকে বড় করতে গিয়ে তিনি নিজের জীবনের সবচেয়ে বড় আত্মত্যাগটি করেন। আনভীরকে জীবনে কেন্দ্রবিন্দু মেনে নিয়ে আজীবন অবিবাহিত থেকে যান। আনভীরের কাছে তার বাবা এক চরম নিচু আর ঘৃণা সত্তা। লোকটা তাকে প্রকাশ্য নিজের সন্তান হিসেবে স্বীকৃতিটুকু পর্যন্ত দেয় না। তার ওপর ড্রাগস, পাচার, সন্ত্রাস সবকিছুর সাথে সে ওতপ্রোতভাবে জড়িত। এক কথায় পাপকে সে নিজের বাপ বানিয়ে নিয়েছে। বেরোনোর নাম করে মাঝে মাঝে ওই বাড়িতে গিয়ে অত্যন্ত সাহসিকতার সাথে আনভীর জোগাড় করেছে এই ভয়াবহ প্রমাণগুলো। সরাসরি খুন আর ড্রাগস পাচারের বেশ কিছু ছবি আর নথিপত্র। ভেবেছিল কোনো একদিন এগুলো তুলে দেবে প্রশাসনের হাতে। আজ সেই দিন। আনভীর তার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এই ফাইলগুলো তাই পৌঁছেছে দিবে ওয়াহেজের কাছে। এরই মধ্যে নিজের এক বান্ধবীর সাথে কথা বলে রেখেছে আগামী কয়েকটা দিন সে তার কাছেই হোটেলে গিয়ে উঠবে। এদিকে বাবা ধরা পড়বে তার পাপের দায়ে, অন্যদিকে আনভীর পাবে একটি সম্পূর্ণ স্বাধীন আর মুক্ত জীবন। প্রয়োজনীয় সমস্ত জিনিসপত্রই সে গুছিয়ে নিয়ে এসেছে নিজের সাথে ওই বাড়ি থেকে একেবারে চিরদয়ে নিয়ে একটি নতুন ভবিষ্যতের দিকে চূড়ান্ত পা বাড়াতে যাচ্ছে আনভীর এ বাড়িতে থাকা নিজের সমস্ত পোশাক একে একে গুছিয়ে ব্যাগে নিয়ে নেয়। প্রমাণস্বরূপ থাকা প্রতিটি জিনিসের ছবি নিজের কাছে যত্ন করে তুলে রাখে। এরপর একটি ছোট চিঠিসহ সবকিছু একটা খামে পুরে নেয়। ঠিক সেই মুহূর্তে তাকে খাওয়ার জন্য ডাকতে ঘরে প্রবেশ করে খালামুনি। আনভীরকে এভাবে ব্যাগ গোছাতে দেখে তার কপালে চিন্তা ভাঁজ পড়ে। তিনি ভ্রু কুঁচকে প্রশ্ন করে, "কী রে, এইসব ব্যাগে নিচ্ছিস কেন?" আনভীর চাইলেও এ মুহূর্তে তাকে সত্যিটা বলতে পারে না। সব খুলে বলা সম্ভবও না। তাই নিজেকে সামলিয়ে নিয়ে সে বলে, "আরে এই তো, এগুলো আমি নিজের বাড়িতে নিয়ে যাচ্ছি।" কথাগুলো শুনে খালামুনি দুপা এগিয়ে এসে বিছানায় বসে এবং আনভীরকে তার সামনে বসতে বলে। আনভীর বসতেই তিনি তার চোখের দিকে গম্ভীরভাবে তাকিয়ে জিজ্ঞেস করে, "সংসার সুখে করতেছিস তো? ওয়াহেজে তোকে ভালো রেখেছে তো? ও তোকে ঠিকঠাক সময় দেয় তো?" খালামুনি কথা শুনে আনভীর ঠোঁটে এক চিলেতে স্নান হাসি ফুটে তেতে বলে, "হ্যাঁ, আমি খুব ভালো আছি। ওয়াহেজ আমাকে যথেষ্ট সম্মান আর মর্যাদায় রেখেছে।" এক কথায় শুনে খালামুনির স্বস্তি শ্বাস ফেললে আনভীরের মাথায় স্নেহের হাত বুলিয়ে দিয়ে তিনি বলে, "যাক, তাহলে আমি নিশ্চিত হলাম রে মা।" এরপর উঠে দাঁড়িয়ে তাগিদ দেয়, "আয়, খাবার খেয়ে নিবি।" আনভীর শুধু মাথা নেড়ে সম্মতি জানায়, "আচ্ছা, তুমি যাও, আমি আসছি।" তিনি দরজা পেরোতেই আনভীরের মুখে মেকি হাসি মিলিয়ে গিয়ে এক ফ্যাকাশে শূন্যতায় নেমে আসে। জীবনে তাকে কখনোই সুখী দেখেনি, আজও দিল না। কি করে সে এখন খালামুনিকে বোঝাবে যে ওয়াহেজ কেবল নিজের স্বার্থসিদ্ধ জন্যই তার সাথে এই সংসারের নাটক করে চলেছে? সে আনভীরকে ভালোবাসে না। আনভীর একটা দীর্ঘশ্বাস ছাড়ে। চারপাশে সব কিছু তার কাছে ঘোরাটে মনে হয়। তার কেবলই মনে হতে থাকে এই বুঝি ঘরের দেওয়ালগুলো তার উপর ধসে পড়ছে। মুহূর্তের মাঝেই বোধহয় সব ধ্বংস হয়ে যাচ্ছে। খালামুনি মনে যাতে কোনো সন্দেহ না জাগে, তাই আনভীর ওয়াহেজকে পাঠানোর গাড়ি থেকে বের হয়। তবে কিছুটা পথ পেরোতেই সে গাড়ি থেকে নেমে পড়ে। তার নিজের নিরাপত্তা নিয়ে কোনো ভয় নেই, কারণ জন্মসমক্ষে কেউ জানে না যে সে ওয়াহেজের স্ত্রী। গাড়ি থেকে নেমে আনভীর সেই খামটা ড্রাইভারের হাতে তুলে দিয়ে নির্দেশ দেয় খামটা যেন ওয়াহেজের হাতেই পৌঁছে দেন। ড্রাইভার অনেক করে তাকে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বললেও আনভীর সে কথায় কান দেয় না। তাকে বিদায় করে দিয়ে আনভীর একটা রিকশায়
ডেকে নিয়ে নিজের বান্ধবীর হোটেলের দিকে রওনা হয়। নিজের জীবনে এই নাটকীয় পরিণতি দেখে তার হাসি পায়। কি তাড়াহুড়া করেই না সব শুরু হয়েছিল, আর কি দ্রুতই সব শেষ হয়ে গেল। বাহ, কিন্তু অদ্ভুত এক জীবন তার। সে এখনো ঘোরগ্রস্ত হয়ে আছে। কি হলো তার হবে? বাচ্চা কাচ্চা নিয়ে একটা সুন্দর সংসারের যে রঙিন স্বপ্ন সে বুনতে শুরু করেছিল, বাস্তবটা ঠিক উল্টো পিঠে এসে দাঁড়িয়েছে। আনভির আর একটা দীর্ঘ গোপন করে নিজেকে শক্ত করে নেয়। এদিকে বাড়িতে আনভিরের জন্য অধিক আগ্রহ অপেক্ষা করছে ওয়াহেদ। সে এই বিয়েটা মেনে নিলেও তার মনে কোথাও একটা গভীর সন্দেহ দানা বেঁধে আছে। তার মনে হচ্ছে হয়তো এইসব ইয়াহিয়া কোনো নতুন চাল। আর এই সন্দেহের পেছনে যথেষ্ট কারণও রয়েছে। ইয়াহিয়ার দাবি করেছিল যে তার মেয়ে পালিয়ে গেছে, অথচ দেখা যায় ঠিক আজকের দিনেই মালয়েশিয়া যাওয়ার টিকিট 1 মাস আগেই কাটা হয়েছিল, যার পেমেন্ট ইয়াহিয়া অ্যাকাউন্ট থেকেই করা। তাই ওয়াহেদ দৃঢ়ভাবে বিশ্বাস করে এইসব এক চক্রান্ত। আনভির নিশ্চয় তাকে ধোঁকা দেবে। সে এখন আনভিরের কাছ থেকে সেই চরম আঘাতটুকু পাওয়ার অপেক্ষাতেই প্রহর গুনছে। সব পরিষ্কার বুঝিয়েও আনভিরকে সে পুরোপুরি দোষী ভাবতে পারছে না। আনভির ফুলের মতো স্নিগ্ধ, তার সরল মুখখানার দিকে তাকালে মনে হয় না যে সে এমন কোনো প্রতারণা করতে পারে। তবে দুনিয়ার নিয়ম তো বড়ই অদ্ভুত। সরল সহজ রূপে আড়ালেই তো সবচেয়ে বড় ক্ষতি লুকিয়ে থাকে। গত কয়েকদিনের এই আনভির তাকে অক্ষিরত অর্থেই পাগল করে তুলেছে। সে ধোঁকা দিক বা না দিক, অহেজকে সে নিজের মায়ায় আষ্টপৃষ্টে জড়িয়ে নিয়েছে। কিছুক্ষণ আনভির চন্ডিমার মাখা মুখখানা না দেখলেই অহেজের ভেতরটা অস্বস্তিটায় ছটফট করে ওঠে। বুক ধড়ফড় করে, শ্বাসটাও ঘন হয়ে আসে। তাই সে অধীর হয়ে অপেক্ষা করছে কখন আনভির আসবে, আর সে তার গন্ধ নিজেকে একটু রাঙিয়ে নেবে। বসে বসে যখন এইসব ভাবছে, ঠিক তখনই দরজা করা নাড়া শব্দ হয়। আনভির এসে ভেবে ওয়াহেদ তাড়াতাড়ি করে উঠে দাঁড়িয়ে বলে, খোলাই আছে, ভেতরে আসো। দরজা খুলে ভেতরে প্রবেশ করে ড্রাইভার। তাকে দেখে ওয়াহেজের ভ্রু কুঁচকে যায়। সে অবাক হয়ে প্রশ্ন করে, আঙ্কেল, আপনি? আমার ওয়াইফ কোথায়? ড্রাইভার ধীরে পায়ে এগিয়ে এসে ওয়াহেজের দিকে সে খামটা বাড়িয়ে দিয়ে বলেন, স্যার, ম্যাডাম এই খামটাই আপনাকে দিতে বললেন, তিনি আসেনি, মাঝ রাস্তায় নেমে গেছে। আমি অনেক করে বললেও তিনি আমার কোনো কথাই শোনেনি। কথাগুলো শুনে ওয়াহেজ আকাশ থেকে পড়ে। খামটা হাতে নিয়ে সে হতভম্বিত কণ্ঠে ড্রাইভারকে বলে, আপনি কি করে ওকে ওভাবে একা যেতে দিলেন আঙ্কেল? এভাবে মাঝ রাস্তায় তাকে ছেড়ে আসাটা আপনার একদমই উচিত হয়নি। সরি স্যার, আমি ম্যাডামকে কথা অবাধ্য হইনি। ভেবেছিলাম তিনি হয়তো নিজের কোনো দরকারের বাইরে যাচ্ছে। আচ্ছা, আপনি এখন যান, আমি দেখছি বিষয়টা। জি স্যার। ড্রাইভার রিম থেকে বেরিয়ে যেতে ওয়াহেজের হাত পা তীর তীর করে কাঁপতে শুরু করে। আনভির কোথায় গেল? আর এই খামেই বা কি আছে? ধুকপুক বুকের ওয়াহেজের খামটা খোলে। ভিতরে থাকা জিনিসগুলো দেখতে তার চক্ষু চরগাসা। সেখানে ইয়াহিয়া করা করার জঘন্য সব পেপার, স্পষ্ট প্রমাণ, কিছু ড্রাগস ডিলের সাইন করা ফাইল, কোনো ছবিতে সে নিজের হাতে খুন করেছে, কোনোটাতে লাশ গুমোট করার জন্য করা খুলেছে, আর কোনোটাতে আরও বড্ড দিচ্ছে ভারতীয় টেররিস্টদের সাথে। সব মিলে ইয়াহিয়ার পর্দা ফেলে দেওয়ার জন্য এইটুকু প্রমাণ যথেষ্ট। অহেস্ত মনে মনে এইসব খুঁজেছে। সে ভেবে রেখেছিল আনভির যদি সত্যি তার সাথে থাকে তবে তাকে সব বুঝিয়ে বলে এমন কিছু প্রমাণ জোগাড় করবে। আনভির যেহেতু তারই মেয়ে, সে যে এত বড় কাজ করতে পারে তা ওয়াহেজ আশা করেনি। নিজে এত এত গোয়েন্দা লাগেও সে কোনো পরিষ্কার প্রমাণ বের করতে পারেনি। আর আনভির একা হাতে তাকে এত কিছু এনে দিয়েছে। ছবি আর ফাইলগুলোর মাঝে একটা ভাঁজ করা চিঠিও পায় ওয়াহেজ। সব কিছু হাত থেকে নামিয়ে রেখে সে চিঠিটা খোলে, যেখানে তাকে উদ্দেশ্য করে কিছু কথা লেখা। প্রেসিডেন্ট সাহেব, আপনার কাঙ্ক্ষিত প্রমাণগুলো তো অবশেষে আপনার হস্তগত হলো, তাই না?
এই কাগজের ভাঁজে ভাঁজে যে আমার বাবার অপরাধের দলিলগুলো আছে তার কি যথেষ্ট হয়েছে? যদি হয়ে থাকে তাহলে এবার অন্তত এই অকাট্য দলিলগুলো ব্যবহার করে আমার বাবা নামক নিষ্ঠুর মানুষটির প্রাপ্য শাস্তিটুকু নিশ্চিত করুন। তিনি তো এবার শাস্তি পাবেন, তাই না? আমার এই ভাঙা বুকের ওপর দাঁড়িয়ে যে খোলা খেলা আপনারা খেলবেন তার শেষটা যাতে অত্যন্ত আপনার মর্মতেই হয়। আমার কাছ থেকে আপনার যা কিছু প্রত্যাশা ছিল আমি তা আপনার হাতে তুলে দিলাম, দিয়ে আমি বিদায় নিলাম। আমি জানি আমার খোঁজ খুঁজবেন না, করেই বা কি করবেন? কি আর প্রয়োজন এই আমার এখন আপনার? আমি চলে যাচ্ছি আপনার জীবন থেকে, কিন্তু চিরবিদায়ের বেলা একটা কথা বলেই নয়। আপনি না আমার সাথে মোটেও সুবিচার করেননি প্রেসিডেন্ট সাহেব, একদমই ঠিক করেননি। এই যে একটা মিথ্যে সংসারের নিখুঁত নাটক আপনি দিনের পর দিন আমার চোখের সামনে সাজিয়ে গেছেন। আমাকে একবার বিন্দু বিগ্রস্ত বুঝতে দিলেন না। এই নির্মাণ কপাটটা কি খুব প্রয়োজন ছিল? আমার এই স্বাবলম্বীহীন কামা কাঙাল নারী মনকে নিয়ে এমন নিপুণভাবে ছিনিমিনি না খেললেও কি আপনার উদ্দেশ্য সফল হতো না? তবে আপনাকে বাকি দোষ দেব? সব দোষ তো আমার এই কপালের। আমি আজন্ম এক হতভাগী, এক অভিশপ্ত জন্ম আমার। জন্মের পরপরই বাবা যখন অন্য কাউকে বিয়ে করে আমাকে ছুঁড়ে ফেললেন অস্বীকার আস্থা করে, তারপর মাও যখন অভিমানে পৃথিবীর মায়া ত্যাগ করলেন, তখন এই পিতৃ পরিচয়হীন অনাথ মেয়ে হিসেবে এ বড় হয়েছি খালামুনির আশ্রয়ে। বুকের ভেতরে এক আকাশ শূন্য, আর কষ্টগুলো যখন একটু একটু করে গুছিয়ে নিয়ে সদ্য নিজের মতো করে বাঁচতে শুরু করেছিলাম, ঠিক তখনই বাবার সাজানো এই নোংরা ষড়যন্ত্র বলি হয়ে আপনার সাথে আমার বিয়ে হলো। আমি জানি না, বা আজও জানতে পারিনি ঠিক কী স্বার্থে তিনি আপনাকে আমার স্বামী হিসেবে বেছে নিয়েছিলেন, আর কেনই বা আমাকে দাবাগুটি বানালেন। আমার আর কোনো কিছু নিয়েই আর কোনো অভিযোগ নেই, কোনো অপেক্ষায় নেই। বুকের ভেতর শুধু একটাই চিনচিনে ব্যথা, যা আমাকে প্রতিনিয়ত কুকড়ে কুকড়ে খাচ্ছে। যে আপনাকে আমি আমার গোটা দুনিয়ার কেন্দ্রবিন্দু ভেবেছিলাম, আমার জমাট বাঁধা অন্ধকারের জীবন যে আপনি ছিলেন এক চিলেতে রোদের মতো। দিন শেষে সেই আপনিটাও আমাকে শুধুমাত্র আপনার প্রয়োজন মেটানোর এক হাতিয়ার হিসাবে ব্যবহার করে গেলেন। আমার সাথে যে নিখুঁত অভিনয় আপনি করেছেন তার জন্য আপনাকে সাধুবাদ জানাই। সত্যি খুব ভালো করেছেন। আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের সত্তা সব কিছুই উজাড় করে দেওয়ার বিনিময়ে এই যে এক নাটকীয় সংসারের উপহার আপনি আমার হাতে তুলে দিলেন, এর জন্য আমি আপনার কাছে আজীবন ঋণী হয়ে রইলাম। আপনার সাথে কাটানো প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ, আপনার বলা প্রতিটি কথা আমার কাছে ভীষণ সত্যি ছিল। আপনাকে আমি মন থেকে, অন্তরে একদম গভীর থেকে ভালোবেসেছিলাম। আপনি হয়তো আগাগোড়াই অভিনয় করে গেছেন। আপনার কাছে হয়তো সবটাই ছিল সময়ের প্রয়োজনে সাজানো এক ছক, কিন্তু আমি আপনাকে ভালোবেসেছিলাম অন্তরে, এক মুহূর্তর জন্য হলেও আমি আপনাকে সত্যি ভালোবেসেছিলাম। খুব ভালো থাকবেন। আশা করি আপনার উদ্দেশ্য লক্ষ্যর জন্য এই প্রমাণগুলোই যথেষ্ট হবে। যাওয়ার আগে শেষবারের মতো শুধু একটা কথাই বলতে চাই। বিশ্বাস করুন প্রেসিডেন্ট সাহেব, হয়তো আমি অযোগ্য, কিন্তু প্রতারণা নই। ইতি সামাইরা চিঠি লেখাগুলো পড়ে ওয়াহেদ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। তার মনে হচ্ছে চারদিকে দুনিয়াটা শো শো করে ঘুরছে। আনভিরকে কি তবে হারিয়ে ফেলবে? আনভির সব জেনে গেছে, কিন্তু কিভাবে জানলো? তার মানে গত রাতে সাফির সাথে বলা কথাগুলো সে আড়াল থেকে শুনে ফেলেছে, আর এই জন্যই তার আচরণ এমন অদ্ভুত হয়ে গিয়েছিল। ওয়াহেজে তাড়াহুড়ি করে চিঠিটা পকেটে পুরো আনভিরের নাম্বারটায় ফোন দেয়, কিন্তু আনভির ফোন বন্ধ দেখাচ্ছে। সে আর এক মুহূর্তেও দেরি করে না, এভিডেন্সগুলো দ্রুত খামে ভরে নিয়ে ড্রাইভারে লক করে ঘর থেকে বেরিয়ে যায়। আনভির যেখানেই যাক, দেশের ভেতরে তো আছে, ওয়াহেজ তো
ঠিকই খুঁজে বের করবে। তারপর সব বুঝিয়ে বলবে। আনভির নিশ্চয় তার কথা বুঝবে। নিজের গার্ড আর সিকিউরিটি নিয়ে ওয়াহেজ দ্রুত বেরিয়ে পড়ে। গাড়িতে উঠে প্রথম সে আনভিরের খালামণির কাছে ফোন দেয়। আনভির সেখানে আছে কিনা সেটাই তার প্রথম জানার বিষয়, যদিও ও জানে আনভির সেখানে থাকে না। ওয়াহেজের আন্দাজি ঠিক হয় আনভির সেখানে নেই। ওয়াহেজ আর এক মুহূর্তেও দেরি করে না। ড্রাইভার আনভিরকে ঠিক যেখানে নামিয়ে দিয়েছে সরাসরি সেই এলাকার ক্লিনওয়াই নেটওয়ার্কে যুক্ত সহ হয় সে। শুরু হয় আনভিরের খোঁজ। তবে কি এই ক্লিন নয়? কিভাবে এটি কাজ করবে? ক্ষমতা আসার পর ওয়াহেজের প্রধান প্রতিশ্রুতি থাকে একটি অপরাধমুক্ত, সুশৃঙ্খলা ও আধুনিক বাংলাদেশ গড়ে তোলা। চীনের স্কাইনেট মডেল তাকে গভীরভাবে প্রভাবিত করে। সে বুঝতে পারে কোটি মানুষের এই ঘনবসতিপূর্ণ দেশে শুধু পরিচালিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে সব কিছু নিখুঁতভাবে নিয়ন্ত্রণ করা সম্ভব। আর সেই ভাবনা থেকে জন্ম নেয় তার যুগান্তকারী মেগা প্রকল্পিয় এক দৃশ্য ডিজিটাল চাদর। বর্তমানে বাংলাদেশে প্রতিটি ইঞ্জিন জমি মুড়িয়ে আছে দৃশ্য এক ডিজিটাল চাদরে। টেকনাফে সমুদ্র সৈকত থেকে শুরু করে পঞ্চগড়ে চা বাগান, পুরনো ঢাকা গিঞ্জি গলি থেকে গুলশানের অভিজাত্য এডিনিটিভ সবকিছু এখন একমাত্র কেন্দ্রীয় সাভারে হাতের মুঠোয়। দেশের প্রত্যাশক মাপসল পর্যন্ত সবখানে বসানো হয়েছে লাখ লাখ আধুনিক এআই চলিত সিসিটিভির ক্যামেরা। রাস্তার মোড়, বাজানো অলিগলি, হাইওয়ে, এমনকি পাড়ায় মুদির দোকানেও সেখানে রাস্তায় এক ক্রিয় তার তীক্ষ্ণ দৃষ্টি আওতালভুক্ত। এই ক্যামেরাগুলো সাধারণ ক্যামেরার মতো শুধু ডিজিটাল রেকর্ড করে না, এগুলো সাথে সরাসরি যুক্ত আসে ন্যাশনাল আইডির সার্ভার, পাসপোর্ট ডেটাবেস, এই রিয়েল টাইম ফেসিয়াল রিকগনিশন সিস্টেম ও প্রজেক্ট প্রাথমিক ফলাফল রীতিমূলক জাদুকারী। শহরে বিশৃঙ্খলা ট্রাফিক অবস্থায় অভাবনীয়ভাবে শৃঙ্খলা ফিরে আসে। কেউ সিগন্যাল অমান্য করে বা ভুল পথে গাড়ি চালনা, ক্যামেরা তার গাড়ি নাম্বার প্লেট ও চেহারা স্ক্যান করে স্বয়ংক্রিয়ভাবে ব্যাংক অ্যাকাউন্ট থেকে জরিমানা টাকা কেটে নেয়। অপরাধ নিয়ন্ত্রণ হয়, ছিনতাই, চুরি বা ডাকাতি হার মেনে আসে শূন্যের। কঠোর কারণ অপরাধ করে পালানো কোনো পথই আর খোলা নেই। দ্রুত উদ্ধার করা যায় যে কোনো কিছুই। একটা বড় রেলওয়ে স্টেশন থেকে হারিয়ে যায় একটি 5 বছরের শিশু মাত্র 20 মিনিটের মধ্যে উদ্ধার করা হয়েছিল। ক্লিনওয়ের এআই শহরে হাজার হাজার মানুষের ভিড়ে শিশুটিকে এই অপরাধীকে নিখুঁতভাবে শনাক্ত করে কাছে পুলিশের দহলকে অ্যালার্ট করে দিয়েছে। নিরাপত্তা এই সুফল সবাই উপভোগ করলেও সমুদ্রের অপর পিঠে ধীরে ধীরে নাগরিকদের জীবনে প্রভাব ফেলতে শুরু করেছে। ওয়াহেজ নাগরিকদের আচরণ নিয়ন্ত্রণের জন্য চালু করেছে একটি ডিজিটাল নাগরিক স্করফিল সিস্টেম। রাস্তার যেখানে সেখানে ময়লা ফেলা, বজ্র ক্রসিং, সারা রাস্তার পার হওয়া বা প্রকাশ তীব্র ঝগড়া করার মতো বিষয়গুলো ক্যামেরা ধরা পড়লেই নাগরিকদের ব্যক্তিগত স্ক্যাম কমে যায়। স্কোর কমে গেলে ট্রেনের টিকিট পেতে সমস্যা হয়, ব্যাংক লোন বা সরাসরি সেবা পেতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। মানুষের মধ্যে সারাক্ষণ এক ধরনের অদৃশ্য সতর্কতা বোধ কাজ করে। আড্ডা, চায়ের দোকানে বা পার্কে হাঁটার সময় সবাই জানে উপরে থেকে ক্রিয় সবসময় তাদের দেখছে। ওয়াহেজের শাসনামলে বাংলাদেশে পরিণত হয়েছে বিশ্বের অন্যতম নিরাপদ দেশের। মাঝরাতে একজন সাধারণ মানুষ নিশ্চিন্তে নির্জন রাস্তা দিয়ে হেঁটে বাড়ি ফিরতে পারে, যা একসময় কল্পনাও করে যেত না। প্রকাশ্য ক্রিয়ায়ন দেশের চেহারা পুরোপুরি বদলে দিয়েছে। এই মেগা প্রকল্পের সবচেয়ে বড় চমক হলো এই সম্পূর্ণ দেশীয় উপাদান। ওয়াহেজ বিশ্বাস করে জাতীয় নিরাপত্তার মতো স্পর্শকতা জায়গা অন্য কোনো দেশে প্রযুক্তি ব্যবহার করা চরম আত্মঘাতী। বিদেশে চিপ বা সফটওয়্যার, গোপন কোড বা ব্যাকডোর থাকতে পারে, যা দিয়ে চাইলে অন্য দেশে তথ্য চুরি বা পুরো সিস্টেম বিকল করে দিতে পারে। এই ঝুঁকি এড়াতেই দেশের সেবা প্রকৌশলী, এআই বিশ্বজ্ঞান এবং তরুণ বিজ্ঞানীদের এক ছাদের নিচে নিয়ে আসে সে। ক্লিয়েন্টদের ব্যবহৃত এআই অ্যালগোরিদম,
এক্সক্লুসিভ ডেটা সার্ভার থেকে শুরু করে ক্যামেরা হাইওয়ার্ড পর্যন্ত সব কিছুই শতভাগ বাংলাদেশের মানুষ তৈরি। বাইরের দেশের ওপর নির্ভরশীলতা যেমন শূন্য কোঠায়, তেমনি হারকিন বা তথ্য পাচারের যুক্তি থেকেও দেশ সম্পূর্ণ সুরক্ষিত। প্রযুক্তি বিশ্বে বাংলাদেশে আজ আত্মপ্রকাশ করেছে এক নতুন পরাশক্তি হিসেবে। আর এই পরাশক্তি নিখুঁত সিস্টেম ব্যবহার করে মাত্র কয়েক মিনিটের মধ্যে ওয়াহেজ বের করে ফেলে আনভির ঠিক কোথায় আছে। স্ক্রিনে আনভিরের লোকেশন দেখার পর আর এক মুহূর্তেও বসে না থাকে না ওয়াহেজ। আনভিরের খোঁজে একাই বেরিয়ে পড়ে ওয়াহেজ। পরনে সাধারণ একটা গাঢ় রঙের হুডি, মুখ ঢাকা কালো মাস্কে, মাথায় ক্যাপ। দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হয়েও আসছে নিয়ন্ত্রণে একজন সাধারণ মানুষের বেশে। রিকশায় চড়ে এসে থামে সেই মহিলার হোটেলের বিশাল গেটের সামনে। কিন্তু মূল ফটকগুলোর পথ আটকে দাঁড়ায় কর্তব্য সিকিউরিটি গার্ড। কড়া গলায় জানিয়ে দেয়, কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনো পুরুষের ভেতরে প্রবেশ করা নিষেধ। অদ্ভুত এক বিলম্বন পড়ে যায় ওয়াহেজ। এই কড়া নিয়মটি খোদ তারই হতে তৈরি। নারীদের নিরাপত্তার জন্য এই আইন সে নিজেই জারি করেছিল। আজ নিজে তৈরি সেই আইনের বেড়াজালি অসহায়তাভাবে আটকে গেছে সে। শত চেষ্টা করেও ভেতরে ঢোকার কোনো উপায় মেলাতে পারছে না। নিয়মের সামান্য এদিক ওদিক হলেই গার্ডের স্কোর কাটা যাতে গুনতে হবে করা জরিমানা। তাই হাজারো অনুনয় বিনয় লোকটিকে একটুও টনালো যাচ্ছে না। ওয়াহেজ চারপাশটা একবার তীক্ষ্ণ দৃষ্টি বুঝিয়ে নেয়। না, ধারের কাছে জনপ্রাণী কোনো আনগোনা নেই। চারপাশে নিরাপদ বুঝতে পেরে সে ধীরে হাতে মাথার টুপি আর মুখের মাস্কটা সরিয়ে ফেলে। দেখে গার্ডের চোখের দৃষ্টি স্থির হয়ে যায়। পায়ে তলা মাটি মুহূর্তেই সরে যায় তার। যে লোকটা এতক্ষণ কড়া ভাষায় নিয়ম শেখাচ্ছিল স্বয়ং প্রেসিডেন্টকে নিজের সামনে শয়নীয় দাঁড়িয়ে আছে দেখে সে নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। ঢোক গেলে তোতলাতে সার করে মুখ ফোলা তুলে ফেলে সে। লোকটা ঘাবড়ে যাওয়ার অবস্থা দেখে ওয়াহেজ নিজেই এগিয়ে যায়। গিয়ে অত্যন্ত সাবলীয় ভঙ্গিতে তার কাঁধে হাত থেকে শান্ত স্বরে বলে, আপনি একদম ঘাবড়াবেন না। আমি এখানে সম্পূর্ণ ব্যক্তিগত একটি কাজে এসেছি। আমার আসার কথাটা দয়া করে গোপন রাখবেন। আমাকে শুধু একটা তথ্য দিয়ে সাহায্য করুন। গার্ডের হাত পা এখনো থরথর করে কাঁপছে। এত বড় একজন মানুষের সন্দেহ নিজেকে সমানোর অপ্রাণ চেষ্টা করে কাঁপা গলায় সে বলে, জি স্যার, বলুন কি জানতে চান। ওয়াহেজ একবার আর একটুকু ভরসা জোগাতে তার অন্য কাঁধে হাত রেখে মৃদু হেসে বলে, ভয় পাচ্ছেন কেন? আমি তো আপনার ছেলের বয়সী। আচ্ছা, আজ আসরের পর 5টা নাগাদ এখানে নতুন কেউ কি এসেছে? গার্ডের কিছুটা আমতা করে উত্তর দেয়, নতুন আর পুরনো তো আলাদা করে বোঝা যায় না স্যার। এখন তো দেশের নিয়ম অনুযায়ী সবাই পর্দার ভেতরেই থাকে, তাই চেহারা দেখে চেনার দায়। তবে হ্যাঁ, আজ আসরের পর একজন নতুন এসেছে। তিনি 3 নাম্বার ফ্লোরে 5 নাম্বার রুমে উঠেছেন তিনি। আপন মস্তিষ্ক কালো বেখেলা ঢাকা ছিল তার ভারী ব্যাগ। আমি নিজের রুমে দিয়ে এসেছি। কথাটা শোনা মাত্রই ওয়াহেজের বুকের ভেতরটা স্বস্তির ভরে ওঠে। বুঝতে আর বাকি থাকে না যে ওই মেয়েটি তার আনভির। ওই গার্ডকে বলে, আমি ভেতরে ওনার কাছে যাচ্ছি। উনি আমার স্ত্রী। ওনার সাথে আমি জরুরি কিছু কথা আছে। মনে রাখবেন, আমার এখানে আসার ব্যাপারটা কেউ যেন ঘুণাক্ষরেও টের না পায়। গার্ড মন্ত্রমুগ্ধের মতো দ্রুত মাথা নেড়ে সায় দেয়, জি আচ্ছা স্যার। এই বলে বিড়বিড় করে বিসমিল্লাহ পরে ধীরে ধীরে গেটের ভেতরে প্রবেশ করে ওয়াহেজ। বুকের ভেতর বাসছে হাজারো অনুভূতি দামামা। নিজের সাংসারিক জীবনে সে কোনোভাবে অশান্তি কালো ছায়া পড়তে দিতে রাজি নয়। রাষ্ট্র পরিচালনা, গুরুদায়িত্ব আর হাজারো ব্যস্ততার মাঝে নিজের সংসারটা সে কিছুতেই ভাঙতে দেবে না। আজ যদি আনভিরের পায়ে ধরেও ক্ষমা চাইতে হয়, সে বিনা দ্বিধায় তাই করবে। নিজের অভিমানী সামাইরাকে বুঝিয়ে নিয়ে নিজের সাথে ফিরিয়ে নিয়ে যাবে। এক সুন্দর একটা জীবনের সূচনা। কোনোভাবেই সে বিচ্ছেদ করুক উপসংহার টানতে দেবে না। গল্প প্রেসিডেন্ট ওয়াহেজ ইবনাস চলবে।